ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে দাবি করা হয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ইউক্রেনের অভ্যন্তরে স্থাপন করা হয় স্যাপসান মিসাইলের কারখানা বা প্রোডাকশন হাউস। এই স্যাপসান মিসাইলের কারখানা বা প্রোডাকশন হাউসের মূল লক্ষ্য ছিল মূলত রাশিয়ার অভ্যন্তরের বিভিন্ন শহর এবং তাদের যে সকল সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেইগুলো। বন্ধুরা, স্যাপসান মিসাইলটি মূলত ইউরোপীয় ইউনিয়নের জার্মানির ফাইন্যান্সের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং রাশিয়ার বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সেটি সম্ভবত ডিস্ট্রয় হয়ে গেল। রাশিয়ার মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে এই ব্যাপারটি দাবি করা হয়েছে এবং তারা বলেছিল যে এই সকল মিসাইলগুলো মস্কো এবং আপনার মিনস্কের অভ্যন্তরে হামলা চালাতে সক্ষম। সুতরাং দূরপাল্লার এই মিসাইলগুলো বা মধ্যম পাল্লার এই মিসাইলগুলো ইউক্রেনকে নতুন করে সক্ষমতা দিত, যে সকল অঞ্চলে মূলত এই রেঞ্জের এরিয়ার মধ্যে বা এই মিসাইলের রেঞ্জের এরিয়ার মধ্যে যে সকল সামরিক ঘাঁটি, অস্ত্র উৎপাদন কেন্দ্র, গোলাবারুদের ঘাঁটি থেকে শুরু করে রাশিয়ান মিলিটারি পজিশন ছিল বা রাশিয়ান মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ছিল, সেখানে খুব ভালোভাবে আঘাত করতে সক্ষম হতো। রাশিয়ার যে সকল অবস্থানে আঘাত করলে মূলত ইউক্রেন সুবিধা পাবে এমন ধরনের দীর্ঘপাল্লার মিসাইল ইউক্রেনের হাতে নাই। তাই ইউক্রেনকে মিসাইলগত দিক দিয়ে আরও শক্তিশালী করার জন্য ইউরোপীয় ইউনিয়ন পরিকল্পনা গ্রহণ করে। আর সেই পরিকল্পনার অংশ হিসেবে মূলত ইউক্রেনের অভ্যন্তরেই এই মধ্যম পাল্লার স্যাপসান মিসাইল সাইটটি নির্মাণ করা হয়। স্যাপসান মিসাইল সাইটটির প্রযুক্তিগত সহায়তা ইউরোপীয় ইউনিয়ন দিলেও এর খরচ বহন করেছে পুরোপুরিভাবে জার্মানি ইউক্রেনের অভ্যন্তরে এখন অনেক সমরাস্ত্র দিচ্ছে। যুদ্ধের শুরুতে তারা কোনো সমরাস্ত্রই দেয়নি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি থেকে বিশ্বের অন্য কোনো দেশের সমরাস্ত্র পাঠানো এক প্রকার নিষিদ্ধ ছিল। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই ধরনের সমরাস্ত্র সহযোগিতা খুবই রেয়ার। বন্ধুরা, জার্মানি মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধটি শুরু হওয়ার পর এই সিদ্ধান্ত উপনীত হয় যে ইউক্রেনকে সামরিকভাবে সহায়তা করতে হবে। আর এখানেই পুরো ব্যাপারটি ঘটে রাশিয়াকে মোকাবেলা করার জন্য একটি সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে। ইউক্রেনের অভ্যন্তরে যদি মধ্যম পাল্লার মিসাইল উৎপাদন করা যায় তাহলে খুব সহজেই তারা এখানে মিসাইল উৎপাদনের মাধ্যমে সরাসরি রাশিয়ার বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট এবং মিলিটারি অবস্থানগুলোতে হামলা চালাতে পারবে। সেই কথা ভেবেই মূলত স্যাপসান মিসাইলের কারখানাটি স্থাপন করা হয়। পরবর্তীতে রাশিয়ার সুনির্দিষ্ট টার্গেটে পরিণত হয়। এক সপ্তাহের মতো দ্বিতীয়বার এই জায়গায় হামলা পরিচালিত হতো, অর্থাৎ স্যাপসান সাইটে এই এক সপ্তাহের মধ্যে প্রথম হামলাটি পরিচালিত হয়। এখন আবার নতুন করে সেখানে হামলা চালানো হলো। সম্ভবত প্রথম হামলা সেখানকার ইনফ্রাস্ট্রাকচারে তেমন কোনো ক্ষতি না হয়, সেখানে চূড়ান্তভাবে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়ার জন্য দ্বিতীয় হামলাটি পরিচালনা করা হলো। আর এই দ্বিতীয় হামলার মাধ্যমে ইউক্রেনের অস্ত্র উৎপাদন সক্ষমতা একটি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হলো বা আঘাত করা হলো। যে অস্ত্র উৎপাদন সক্ষমতার মাধ্যমে মূলত ইউক্রেন ক্ষেপণাস্ত্র উৎপাদন করত, সেই ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা চলে যাওয়া মানে হচ্ছে বড় ধরনের একটি বিপর্যয় ইউক্রেনের জন্য। হ্যাঁ, একটি ক্ষেপণাস্ত্র সাইট নির্মাণ করা এত সহজ নয়। বছরের পর বছর সেখানে বিনিয়োগ করার মাধ্যমে এবং সেখানে কাজ করার মাধ্যমে জনবল সৃষ্টি করে তারপরে ফাইন্যান্স করলেই একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র বানানো এতটা সহজ নয়। বন্ধুরা, সেই তিলে তিলে গড়ে তোলা স্যাপসান মিসাইল সাইটটি সম্ভবত ড্রোন হামলা, মিসাইল হামলা এবং বিমান হামলা অর্থাৎ সমন্বিত তিনটি হামলা একসাথে চালিয়েছে রাশিয়া। তারা এটি নিশ্চিত করতে চেয়েছে যে এই মিসাইল উৎপাদন কারখানাটি পুরোপুরিভাবে ধ্বংস করাই হচ্ছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে। আর সেই অগ্রাধিকার ভিত্তিক যে টার্গেটটি ছিল তাদের, সেটি সম্ভবত তারা খুব ভালোভাবে শেষ করতে পেরেছে। বন্ধুরা, মিনিস্ট্রি অফ ডিফেন্স রাশিয়ার তরফ থেকে এই ব্যাপারে স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং 13ই আগস্ট আরও একটি মিসাইল কারখানা তারা সুনির্দিষ্টভাবে হামলার মাধ্যমে ডিস্ট্রয় করে দেয়। আর এইগুলোর ক্ষেত্রে তারা সারফেস টু সারফেস মিসাইলের উপর ভরসা রাখে, যার মধ্যে অন্যতম হচ্ছে ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল। বন্ধুরা, ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে তারা যুদ্ধবিমানের হ্যাঙ্গার, যুদ্ধবিমান যেখানে রাখা হয়, বিমানবন্দরের রানওয়ে এবং এর বাইরে এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং তাদের যে সকল অবস্থানে মূলত সাধারণ ব্যালিস্টিক মিসাইলগুলো কাজ করে না, সেগুলো নিশ্চিত করার পর ডিস্টিংগুইশ করা হয় যে কোনটা দিয়ে কোথায় হামলা পরিচালনা করা হবে এবং যেগুলো টাপ, যেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাধা সৃষ্টি করতে পারে, এই সকল অবস্থানগুলো বা টার্গেটকে সুনির্দিষ্ট অতি মূল্যবান বা হাই ভ্যালুর টার্গেটগুলো যেগুলো বিবেচনা করা হয় সেগুলোকে ডিস্ট্রয় করার জন্য ইস্কান্দারের মতো মিসাইলগুলো সার্চ করা হয়। বাকিগুলো কম দামি মিসাইল সার্চ করে ধ্বংস করা অথবা বিমান হামলার মাধ্যমে অথবা আর্টিলারি হামলার মাধ্যমে।
কিন্তু এটিকে তাদের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু এবং সরাসরি ধ্বংসস্তূপে পরিণত করার জন্য এই ধরনের হামলার কোনো বিকল্প ছিল না, তাই তারা চূড়ান্ত হামলার মাধ্যমে আসলে সেটি ধ্বংস নিশ্চিত করতে চেয়েছে, সেটি তারা পেরেছে। বন্ধুরা, 13ই আগস্ট তারা এমন একটি মিসাইল উৎপাদন কেন্দ্র একেবারে গুড়িয়ে দেয়। অর্থাৎ যে ব্যাপারগুলো পর্যবেক্ষণ করে এখানে আসছে তা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে ইউক্রেন এখন মিসাইল উৎপাদন কেন্দ্র বসাচ্ছে। এর কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী একটি প্রোটেক্ট ব্যবস্থা তৈরি করা। এখন আর কতগুলো গড়লে মূলত এই সকল ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো সঠিকভাবে থাকবে? এগুলো বাংকারের নিচে বা এমন জায়গায় উৎপাদন করতে হবে বা স্থাপন করতে হবে যেগুলো মূলত রাশিয়ার রিকগনাইসেন্স ড্রোন অথবা রাশিয়ার সামরিক স্যাটেলাইট অথবা তাদের যে সকল যুদ্ধবিমান আছে সেগুলো রেকির মাধ্যমে ধরে না ফেলতে পারে। যদি ধরে ফেলে তাহলে সেখানে তারা হামলা চালাবেই। অর্থাৎ প্রতিপক্ষ অস্ত্র উৎপাদন করতে পেরেছে, এটি রাশিয়ার জন্য বিশাল একটি ধাক্কা। আর এই ধাক্কা সামাল দেওয়ার জন্য যে সকল উৎপাদন কেন্দ্রগুলো তারা পাবে বা মিস্টার ভ্লাদিমির পুতিন যে সকল উৎপাদন কেন্দ্রগুলো পাবে সবগুলো গুনে গুনে একটা একটা করে সেগুলোকে ডিস্ট্রয় করবে, আমার কাছে এমনই মনে হচ্ছে। সুতরাং এই ধরনের অস্ত্র উৎপাদন কেন্দ্র বা ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র সত্যিকার অর্থে যদি তারা দিয়ে থাকে, তাদের উচিত হবে এগুলো নিরাপত্তা বিধানের জন্য সর্বোচ্চ পর্যায়ের এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা, জানে কোনোভাবেই রাশিয়া এখানে নাগাল না পায়। আর একটা পদ্ধতি আছে, এয়ার ডিফেন্স সিস্টেম যদি না থাকে তাহলে আপনাকে এগুলোকে এমনভাবে লুকায়িত অবস্থানে তৈরি করতে হবে, যেগুলো বা বাংকারের নিচে তৈরি করতে হবে, যেন ইচ্ছা করলেও রাশিয়া এটিতে নাগাল না পায়। সুতরাং পুরো ব্যাপারটি রাশিয়ার নগদক্ষণে যাওয়ার পর সম্ভবত এক সপ্তাহে 2 বার হামলা চালিয়ে সেটি ধ্বংস নিশ্চিত করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন আলোচনা করে আসছিলেন, তার 2 দিন পর পরে আবার চরম ধরনের আলোচনার সেই প্রেক্ষাপটটি চলে আসলো এবং 2 দিনের মাথায় মূলত এই ক্ষেপণাস্ত্র সাইটটি ডিস্ট্রয় হয়ে গেল। এখন কি হবে মূলত এই ক্ষেপণাস্ত্র সাইটটি যদি না থাকে ইউক্রেনের? ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় তারা কি নতুন কিছু শুরু করবে, নাকি নতুন কিছু শুরু করলে আবারও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরিণত হবে সেই সকল উৎপাদন কেন্দ্রগুলো? ড্রোন থেকে শুরু করে অন্য যে সকল গোলাবারুদের গোদাম টোদাম এগুলোতেও লক্ষ্যবস্তুতে পরিণত করছে রাশিয়ার মিনিস্ট্রি অফ ডিফেন্সের সেনাবাহিনী। বন্ধু